কম্পোজিট পেভমেন্ট আর পেভমেন্ট ম্যানেজমেন্ট, এই দুইটা একটু আমরা আজকে ডিসকাস করব। প্রথমে আমরা কম্পোজিট পেভমেন্ট একটু আগে ডিসকাস করি। কম্পোজিট পেভমেন্ট বা কম্পোজিট স্ট্রাকচার বলতে আমরা বুঝি যে যখন বিভিন্ন ম্যাটেরিয়ালস এর কম্বিনেশনে কোনো স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, তখন সেটাকে কম্পোজিট ইনফ্রাস্ট্রাকচার বলে। যে পেভমেন্টের ক্ষেত্রে যদি ভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, যেমন ফ্লেক্সিবল পেভমেন্টের যে ম্যাটেরিয়ালস এবং রিজিড পেভমেন্টের যে ম্যাটেরিয়ালস, দুইটি যদি আমরা একসাথে ব্যবহার করি মানে বিভিন্ন লেয়ারে, তখন সেটাকে আমরা কম্পোজিট পেভমেন্ট বলি। So composite pavement is a type of pavement that combines layer of both asphalt and concrete. একজন একটু কনফার্ম করো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, বাকিরা মিউট করে রাখো নিজেদেরকে। So typically a concrete layer provide structural support, যে মানে মেইন আমরা যে পোর্টল্যান্ড সিমেন্টের যে লেয়ারটা দিই সেটা স্ট্রাকচারাল সাপোর্টটা দেয়। আর ওয়ারিং সারফেস যেটা আমরা আসফল্ট লেয়ার হিসেবে ব্যবহার করি, সেটা তোমার ডিউরেবিলিটি এবং স্মুথ ড্রাইভিং টা মেইনলি এনশিওর করে। সো দিস কম্বিনেশন এইমস টু লিভারেজ দ্য স্ট্রেংথ অফ বোথ ম্যাটেরিয়ালস টু ক্রিয়েট এ মোর রোবাস্ট অ্যান্ড লং লাস্টিং পেভমেন্ট সিস্টেম। এটা একটা তোমার কম্পোজিট পেভমেন্ট স্ট্রাকচারের তোমার ক্রস সেকশন। উপরে আমাদের যে সারফেস কোর্সটা থাকে সেটা ভেরি স্ট্রং, ডিউরেবল এবং ইম্পারভিয়েবল, এবং কনস্ট্রাকশনের এক্সপেন্সিভ কনস্ট্রাকশন তোমার কস্ট বেশি প্রয়োজন হয়। বেস কোর্স যেটা, সেটা আমরা পিসিসি দিতে পারি, সেটা স্ট্রং, ফ্রি ড্রেনিং ম্যানুফ্যাকচার এবং লেস এক্সপেন্সিভ হয়। সাববেস যেটা, সেটা মডারেটলি স্ট্রেংথ, ফ্রি ড্রেনিং ন্যাচারাল ম্যাটেরিয়ালস এবং লেস এক্সপেন্সিভ থাকে। আর সাবগ্রেড তো আমরা ন্যাচারাল যে সয়েল থাকে সেই সয়েলকে কম্প্যাক্ট করে আমরা সাবগ্রেড তৈরি করি। এখন কম্পোজিট পেভমেন্ট আমরা কেন ব্যবহার করব বা এর বেনিফিট কি, তার আগে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে ফ্লেক্সিবল পেভমেন্ট আমরা বেশি ব্যবহার হয়, পৃথিবীর সব দেশে বেশি ব্যবহার হয়, কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টের এই যেটা আমরা ফিগারে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন রকম তোমার প্রবলেম ফ্লেক্সিবল পেভমেন্টে আছে, এবং বিভিন্ন যেই তোমার ফেইলিওর ক্রাইটেরিয়া সেগুলো তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে তোমার হয়ে থাকে। শুধু যে ফ্লেক্সিবল পেভমেন্টে এই ধরনের ডিস্ট্রেস তোমার হয় তা না, রিজিড পেভমেন্টের ক্ষেত্রেও হয়। রিজিড পেভমেন্টের ক্ষেত্রেও তোমার এই ধরনের ডিস্ট্রেস হয়। তাহলে আমরা দেখতেছি যে শুধু সিঙ্গেল যদি আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ব্যবহার করি বা রিজিড পেভমেন্ট ব্যবহার করি, তখন উভয় ক্ষেত্রেই তোমার কোনো না কোনো প্রবলেম আছে। এই কারণেই সেখান থেকে তোমার মানে একটা কনসেপ্ট আসে যে দুইটার কিছু ভালো দিক আছে, সেগুলোকে যদি আমরা কম্বাইন করে একটা পেভমেন্ট করতে পারি, তাহলে সেটা মানে আলাদা ফ্লেক্সিবল বা রিজিড পেভমেন্টের থেকে সেটা পারফরমেন্সটা কি বেটার হবে কিনা, সেরকম অনেক রিসার্চ তোমার মানে অতীতে হচ্ছে, এখনো হচ্ছে, এবং সেখান থেকে কিছু সাজেশন আসছে যে কম্পোজিট স্ট্রাকচার বা পেভমেন্ট যদি আমরা ব্যবহার করি, তাহলে কিছু ক্ষেত্রে যে এই ডিস্ট্রেস গুলো সেগুলো হয়তো তোমার দূর করা যায়। সো বেনিফিট যদি আমরা বলি কম্পোজিট পেভমেন্ট ক্যান মিটিগেট ইস্যুস লাইক হট মিক্স asphalt, fatigue cracking, subgrade rutting, and concrete erosion that might occur within single layer pavements. They can also be more cost effective for certain traffic volumes, especially when considering long-term maintenance. যে যখন আমাদের মেনটেনেন্স লম্বা সময়ের জন্য যদি আমরা ডিজাইন করি, মেনটেনেন্স ইস্যুটা আসে, সেই সব ক্ষেত্রে কম্পোজিট পেভমেন্ট দেখা যায় যে মোর বেনিফিশিয়াল তোমার হয়ে থাকে। এখন জেনারেল বেনিফিট তোমার কি কি আছে কম্পোজিট পেভমেন্টের, যে স্ট্রং সাপোর্ট টু দ্য ফ্লেক্সিবল লেয়ার provided by the rigid base layer, good level of the rideability of the pavement, and driver comfort by providing a smooth and quiet driving surface, adequate pavement surface friction properties, preservation of the structural integrity of the rigid base provided by an
asphalt surface layer, which can be periodically replaced. Prevention of the intrusion of deceasing salt and surface water to the rigid base due to the protection provided by the asphalt layer. And finally, reduction of the temperature gradient in the rigid layer because of the insulation provided by the overlaying asphalt surface layer. টেম্পারেচারের একটা ইফেক্ট রিজিড পেভমেন্টের উপরে আছে, যেহেতু তার উপরে একটা সারফেস কোর্স থাকে হট মিক্স আসফল্ট লেয়ারে, সেখানে সেটা প্রোটেক্ট করতে পারে। পোটেনশিয়াল বেনিফিট কি হতে পারে, এটা একটা রিসার্চের তোমার আউটকাম, যে দেখা যায় যে শুধু যদি আমরা হট মিক্স আসফল্ট লেয়ার ব্যবহার করি, তাহলে ক্রিটিক্যাল টেনসাইল যে স্ট্রেংথটা সেটা তোমার হট মিক্স আসফল্ট লেয়ারের নিচেই তোমার তৈরি হয়। কিন্তু যখন আমরা একটা কম্পোজিট পেভমেন্ট বা কম্পোজিট একটা স্ট্রাকচার তৈরি করি, তখন দেখা যায় যে ক্রিটিক্যাল টেনসাইল স্ট্রেংথটা তোমার যেই সিমেন্ট বাউন্ডেড যেই ম্যাটেরিয়ালটা তার নিচে তোমার চলে আসে। এর ফলে যেটা কি, যে তোমার যেই ফেটিক ক্র্যাকিং এর যে রিস্কটা সেটা তোমার অনেকটাই কমে যায়। সেটাই বলছে যে ইন কেস অফ টিপিক্যাল ফ্লেক্সিবল পেভমেন্ট, critical tensile strain occurs at the bottom of the hot mix asphalt layer. On the other hand, in composite pavement, critical tensile strain occurs at the bottom of the PCC layer, and this means that risk of fatigue cracking reduced. Potential challenge তোমার কি আছে কম্পোজিট পেভমেন্টে, যে কম্পোজিট পেভমেন্ট ক্যান বি সাসেপ্টেবল টু রিফ্লেক্টিং ক্র্যাকিং। রিফ্লেক্টিং ক্র্যাকিংটা কি জিনিস, যে মনে করো যে একটা তোমার এক্সিস্টিং একটা রিজিড পেভমেন্ট ছিল, রিজিড পেভমেন্টের তো আমরা জানি যে রিজিড পেভমেন্টে তোমার জয়েন্ট প্রোভাইড করতে হয়, তো সেই জয়েন্ট গুলোকে যদি তুমি প্রপারলি ট্রিটমেন্ট না করে তার উপরে যদি একটা আসফল্ট লেয়ার দাও, তাহলে দেখা যাবে যে 2-3 বছর পরে ওই রিজিড পেভমেন্টের যেই ক্র্যাক গুলো ছিল সেই ক্র্যাক গুলো রিফ্লেক্ট করে তোমার উপরে চলে আসে, এবং তোমার আসফল্ট কংক্রিটের তুমি যে লেয়ারটা দিছো সেই লেয়ারেও দেখা যায় যে তোমার যেই ডিরেকশন গুলোতে তোমার ক্র্যাক ছিল বা জয়েন্ট ছিল, সেগুলো কিন্তু তোমার রিজিড ফ্লেক্সিবল পেভমেন্টের লেয়ারের উপরে চলে আসে। So and rutting within the asphalt layer, special techniques and materials may be needed to minimize this issue. এটা যেন না ঘটে সেটারও ট্রিটমেন্ট করার বা ওভারকাম করার আমাদের টেকনিক আছে। কম্পোজিট পেভমেন্টের কোথায় আমরা ব্যবহার করতে পারি? কম্পোজিট পেভমেন্টস আর ইউজড ইন ভেরিয়াস অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং রোডওয়ে, হাইওয়ে এন্ড এয়ারপোর্ট পেভমেন্ট। আসফল্ট কম্পোজিট পেভমেন্টের টাইপ কতগুলো হতে পারে? মেইনলি দুইটা টাইপে আমরা ব্যবহার করি। একটা হলো যে আসফল্ট তোমার নিচে তোমার পিসিসি লেয়ার থাকবে, তার উপরে আসফল্ট লেয়ার, আবার অনেক সময় আসফল্ট লেয়ারের উপরে পিসিসি লেয়ার। কিন্তু সেকেন্ডে যেটা আমরা বললাম সেটা খুব বেশি তোমার বেনিফিট প্রোভাইড করে না। মেইনলি তোমার আসফল্ট ওভার দ্য কংক্রিট, এটি বেশি কম্পোজিট পেভমেন্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। সো আসফল্ট ওভার কংক্রিট, এটা একটা কম্পোজিট পেভমেন্টের টাইপ, and this is a common type where a flexible asphalt layer is placed on top of a rigid concrete layer. The concrete layer provides the primary load carrying capacity, while the asphalt layer offers a smooth, durable, and functional surface. The asphalt layer can be designed with various materials like dense graded hot mix asphalt, porous asphalt, mastic asphalt, and included multiple layers. The concrete layer can be either joint plain concrete pavement or continuously reinforced concrete pavement. The continuously reinforced concrete pavement itself মানে খুব ডিউরেবল। নর্মালি এটা তোমার কম্পোজিট পেভমেন্টে ব্যবহার করা খুব কম হয় আর কি, মানে হয় যে না তা না, কিন্তু মানে খুব রেয়ার কেসে এটা ব্যবহার করা হয়। দিস টাইপ ইজ অফেন ইউজড ফর হাইওয়ে অ্যান্ড মেজর রোডস, অফারিং এ গুড ব্যালেন্স অফ স্ট্রাকচারাল পারফরমেন্স অ্যান্ড ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড, এটা আমরা বিভিন্ন তোমার টাইপের যেই কম্পোজিট পেভমেন্ট তার ক্রস সেকশন আমরা দেখতেছি। তোমার যে হট মিক্স আসফল্ট লেয়ার উপরের টা থাকবে, আর নিচের তোমার যেই তোমার সিমেন্টের যে লেয়ারটা সেটা তোমার বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস দিয়ে আমরা তৈরি করতে পারি। এখানে আরেকটা ক্রস সেকশন
তোমার দেখানো হয়েছে যে asphalt over concrete যে টাইপটা কম্পোজিট পেভমেন্টের। আর কংক্রিট ওভার asphalt এটা আর একটা টাইপ, and this configuration involves a concrete layer placed on top of an asphalt layer, and this type is generally not considered a composite pavement in the same way as asphalt over concrete. The PCC layer provides the load bearing capacity, and the hot mix asphalt layer acts as a base or a working layer এই ধরনের তোমার কম্পোজিট পেভমেন্টের ক্ষেত্রে। কিন্তু যেটা আমরা বললাম যে এই ধরনের কম্পোজিট পেভমেন্ট ব্যবহার খুব কম হয়। এরপরে কংক্রিটের উপরে কংক্রিট এটাও মানে ব্যবহার হয়। তোমার নিচের যে লেয়ারটা সেটা একটু লিন কংক্রিট থাকে, আর উপরের যে কংক্রিটের লেয়ারটা সেটার স্ট্রেংথ একটু বেশি থাকে। সো দিস টাইপ ইনভলভস এ কংক্রিট লেয়ার প্লেসড অন টপ অফ অ্যানাদার কংক্রিট লেয়ার potentially before the first layer has fully set a weight on weight application, and this can be seen as a composite pavement because of the two layers act together as a single structure, and this approach is less common than the asphalt over concrete. আদার টাইপেরও কম্পোজিট পেভমেন্ট হতে পারে, যেমন কম্পোজিট পেভমেন্ট ক্যান অলসো বি কনস্ট্রাক্টেড উইথ আদার ম্যাটেরিয়ালস লাইক সিমেন্ট ট্রিটেড বেস or roll compacted concrete layers, and thin concrete overlays on asphalt layers known as white topping are also considered a composite pavement. Composite pavements are sometimes referred to as semi-rigid or long life pavement. মানে কম্পোজিট পেভমেন্টকে আমরা অনেক সময় সেমি রিজিড পেভমেন্টও বলে থাকি, বা কোনো কোনো দেশে লং লাইফ পেভমেন্টসও বলে থাকে। কম্পোজিট পেভমেন্টের ডিজাইন করার সময় আমাদের কিছু ফ্যাক্টর কনসিডার করতে হয়, বা কিছু কি পয়েন্ট কনসিডার করতে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। যে কম্পোজিট পেভমেন্ট ডিজাইন ইনভলভস কম্বাইনিং different pavement materials, typically a flexible layer like asphalt over a rigid layer like concrete, to create a pavement structure that leverages the strength of both materials, and this design approach is used to achieve a durable, cost-effective, and functional pavement system. আমরা অলরেডি তোমার রিজিড পেভমেন্ট এবং তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন বিভিন্ন মেথড আমরা শিখেছি। যখন কম্পোজিট পেভমেন্টের ডিজাইন আমরা করব তখন ওই দেখা যায় যে তোমার যখন আমরা আসফল্টের লেয়ারটা করি তখন আসফল্টের একটা মেথড, এবং যখন রিজিড লেয়ারটা তোমার ডিজাইন করি তখন রিজিড পেভমেন্টের একটা মেথড আমাদের কনসিডার করতে হবে। আলাদা কোনো যে তোমার মেথড আছে সেরকম একেবারে ডিফারেন্ট তোমার কোনো মেথড তোমার নাই। সো কি অ্যাসপেক্ট অফ কম্পোজিট পেভমেন্ট ডিজাইনের সময় আমাদের যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে ম্যাটেরিয়ালস কম্বিনেশন, তারপরে লেয়ার স্ট্রাকচার, প্রত্যেক লেয়ারের ফাংশনালিটি এবং ডিজাইন অ্যাপ্রোচ কি হবে। তো ম্যাটেরিয়ালস কম্বিনেশন, যে কম্পোজিট পেভমেন্টস কম্বাইন ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালস আর তোমার সিমেন্ট কংক্রিট। সো সেই ম্যাটেরিয়ালস গুলোর যেই তোমার ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস সেগুলো আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। লেয়ার্ড স্ট্রাকচার, the design typically involves a rigid layer, often a concrete slab, provided load carrying capacity, and a flexible layer, asphalt layer, providing a smooth, durable surface. Functionality যেটা আমাদের কনসিডার করতে হয়, the flexible layer can be designed for a specific function like noise reduction, friction, or improved drainage, while the rigid layer provide structural support. The main structural যে সাপোর্টটা সেটা রিজিড পেভমেন্টে ক্যারি করে, আর উপরে তোমার যেই ফ্লেক্সিবল লেয়ার বা আসফল্টের লেয়ারটা থাকে সেগুলো তোমার নয়েজ যেন কম হয়। কারণ শুধু আমরা রিজিড পেভমেন্টের উপর দিয়ে যখন তুমি ড্রাইভ করবা তখন কিন্তু এক্সেসিভ একটা নয়েজ হবে, এবং সেটার কম হওয়ার জন্যই, যেন কম থাকে লেভেলটা, তার কারণে আমাদের একটা আসফল্ট কংক্রিটের লেয়ার প্রোভাইড করতে হয়। ডিজাইন অ্যাপ্রোচ, যে ভেরিয়াস মেথড আর ইউজড ইনক্লুডিং the mechanistic empirical design approach, while consider material properties, traffic load, and environmental factor. Important consideration, the materials properties, তারপরে interlayer bonding, traffic loading, and environmental factor. The materials properties, understanding the properties of both flexible and rigid materials is crucial for proper design. Interlayer bonding টা very important তোমার composite pavement এর ক্ষেত্রে, ensuring
adequate bonding between the layer is essential for composite pavement performance. ট্রাফিক লোডিং, এটা সব যে পেভমেন্টই আমরা ডিজাইন করি না কেন, ট্রাফিক লোডিং, আমাদের এক্সপেক্টেড ভলিউম কত থাকবে, রিপিটেশন বিভিন্ন টাইপের ভেহিকেলের সেগুলো, বা এক্সেল সেগুলো আমাদের তো জানতে হবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে টেম্পারেচার, তারপরে ময়েশ্চার এন্ড আদার এনভায়রনমেন্টাল কন্ডিশন ক্যান এফেক্ট দ্য পারফরমেন্স অফ এ কম্পোজিট পেভমেন্ট। তোমার কি ডিজাইন ফ্যাক্টর, ট্রাফিক লোড কনসিডারেশনে যেগুলো আমাদের ডিজাইন ফ্যাক্টরে আমাদের কনসিডার করতে হবে, যে এক্সেল লোড ম্যাগনিটিউড অ্যান্ড রিপিটেশন, যে তোমার এক্সেল লোড বিভিন্ন ক্যাটাগরির এক্সেল লোড কত আসতেছে এবং তাদের রিপিটেশন কত, যেটা আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট এবং রিজিড পেভমেন্ট ডিজাইনের সময়ও যেগুলো কনসিডার করেছি। তারপরে ট্রাফিক গ্রোথ রেট লাগবে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড বের করার জন্য। ভেহিকেল টাইপ আমাদের লাগবে। তারপরে হুইল ওয়ান্ডার অ্যান্ড ল্যাটারাল ডিস্ট্রিবিউশন। হুইল ওয়ান্ডার মানে হলো যে তোমার যদি ভেহিকেলটা তোমার একই জায়গা দিয়ে তোমার চলে, তাহলে দেখা যায় যে সেখানে একটা রাটিং এর তোমার প্রবলেম তোমার হতে পারে। তাহলে তোমার যদি বিভিন্ন তোমার লেন যদি তোমার ব্যবহার করে, এবং তখন তোমার লোডের ডিস্ট্রিবিউশন গুলো কি ধরনের হয় সেটাও আমাদের কম্পোজিট পেভমেন্ট ডিজাইনে কনসিডার করতে হবে। সাবগ্রেড প্রপার্টিজ, যেই তোমার আমাদের সিবিআর বা ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও আমাদের কনসিডার করতে হয়। তারপরে কোনো কোনো দেশে আমরা রেজিলিয়েন্স, মডুলাস, তারপরে ময়েশ্চার সাসেপ্টিবিলিটি এবং ড্রেনেজ কন্ডিশন, সাবগ্রেডের ক্ষেত্রে এগুলো আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। বেজ আর সাববেস লেয়ারের জন্য আমাদের যে ডিজাইন ফ্যাক্টর গুলো চিন্তা করতে হয়, যে অ্যাডুকুয়েট thickness and quality for structural support, use of stabilized base বা subbase to improve the load transfer and reduce pumping phenomenon, and proper bonding between layer, যেটা আমাদের ট্যাগ কোড আর বন্ডিং এজেন্ট আমাদের অনেক সময় দিতে হয় কনস্ট্রাকশনের সময়, সেগুলো আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। লেয়ার বন্ডিং অ্যান্ড ইন্টারফেস ট্রিটমেন্ট, এটা কম্পোজিট পেভমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। ইন্টারফেস বিটুইন আসফল্ট অ্যান্ড কংক্রিট মাস্ট প্রিভেন্ট স্লিপেজ, রেজিস্ট ময়েশ্চার ইনফিল্ট্রেশন অ্যান্ড অ্যালাউ স্ট্রেস ট্রান্সফার উইদাউট কজিং দ্য রিফ্লেক্টিং ক্র্যাকিং। আর মে ইনভলভ ট্যাগ কোড, জিওটেক্সটাইল অর মেমব্রেন ইন্টারলেয়ার। নর্মালি আমরা যদি বেটার পারফরমেন্স চাই, তাহলে সেই ক্ষেত্রে মেমব্রেন যদি আমরা ব্যবহার করি, তখন তোমার এই দুইটা লেয়ারের বন্ডিং এর মধ্যে তোমার কোনো প্রবলেম হয় না। থার্মাল এন্ড ময়েশ্চার ইফেক্টস, এটাও আমাদের ডিজাইনে কনসিডার করতে হয়। ডিফারেন্সিয়াল এক্সপানশন, কন্ট্রাকশন বিটুইন পিসিসি, কারণ পিসিসির তোমার এক ধরনের টেম্পারেচারে বিহেভিয়ার, হট মিক্স আসফল্ট কংক্রিট এক ধরনের বিহেভিয়ার। সো এখানে একটা ডিফারেন্সিয়াল এক্সপানশন কন্ট্রাকশন হতে পারে, সেটা আমাদের কনসিডারেশনে আনতে হবে। And design must account for thermal curling in concrete, moisture induced movement and shrinkage. And expansion joint or saw cut may be necessary in case of তোমার PCC layer. ম্যাটেরিয়ালস প্রপার্টির ক্ষেত্রে আমাদের পিসিসি লেয়ারের ক্ষেত্রে তোমার কংক্রিটের যেই ফ্লেক্সুরাল স্ট্রেংথ, সেটা মডুলাস অফ রাপচার দিয়ে আমরা মেজার করে থাকি। শ্রিঙ্কেজ এন্ড থার্মাল এক্সপানশন, এটা আমাদের কনসিডারেশনে নিতে হয়। আর আসফল্ট লেয়ারের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড ফেটিক রেজিস্ট্যান্স। আর ইন্টারাকশন বিহেভিয়ারের ক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য লেয়ার, ইন্টারফেস ফ্রিকশন ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমাদের কনসিডারেশনে নিতে হবে। স্ট্রাকচারাল থিকনেস, বিভিন্ন মেথড আমরা ব্যবহার করতে পারি, যে ডিজাইন টুলস সাচ অ্যাজ অ্যাস্ট্রো পেভমেন্ট ডিজাইন গাইড, মেকানিস্টিক এম্পিরিক্যাল পেভমেন্ট ডিজাইন গাইড। আর কান্ট্রি স্পেসিফিক, ইন্ডিয়ায় যেমন আইআরসি ব্যবহার করে, আইআরসি 58 এবং আইআরসি 37। আমাদের দেশে এরকম কম্পোজিট পেভমেন্টের ক্ষেত্রে কোনো কি বলবো, যে স্ট্যান্ডার্ড এখনো আমরা তৈরি করতে পারিনি। and must ensure sufficient fatigue life for both concrete and asphalt layer. ড্রেনেজ ডিজাইনটাও তোমার কম্পোজিট পেভমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আসলে যে কোনো টাইপের পেভমেন্টের ক্ষেত্রে ড্রেনেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা ড্রেনেজটা ইগনোর করি, যে কারণে তোমার
হয়তো অন্য সব ম্যাটেরিয়ালস এবং ডিজাইন তোমার খুব আহ, ভালো হলেও দেখা যায় যে ড্রেনেজের জন্যই তোমার পেভমেন্টটা অনেক সময় ফেল করে। এই জন্য ড্রেনেজটা, যেহেতু এখানে লো কস্ট ইনভলভমেন্ট, এই জন্য অনেক সময় আমরা ইগনোর করি, কিন্তু ড্রেনেজটা তোমার আহ, অবশ্যই তোমার পেভমেন্ট ডিজাইনের ইন্টিগ্রাল পার্ট তোমার হতে হবে। সো পেভমেন্ট ওয়াটার ইনফিল্ট্রেশন থ্রু জয়েন্ট অ্যান্ড লেয়ার, এটা আমাদের প্রিভেন্ট করতে হবে। ইউজ অফ এজ ড্রেন, cross slopes and permeable bases, and water exhalation deterioration of both hot mix asphalt layer and PCC layer. রিফ্লেক্টিভ ক্র্যাকিং, এটা তোমার যেটা আমরা আগে ডিসকাস করলাম, যে এই কম্পোজিট পেভমেন্টের ক্ষেত্রে সবচেয়ে যেটা তোমার ক্রিটিক্যাল সিচুয়েশন, সেটা তোমার এই রিফ্লেক্টিভ ক্র্যাকিং কন্ট্রোল বা তোমার ক্র্যাকিং থেকে আসে। এই জন্য এটা আমাদের প্রপারলি কন্ট্রোল করতে হয়। কমন ইস্যু when asphalt is overlaid on the old PCC. Preventive measures: use of crack refill interlayers, proper socket timing and spacing, stress absorbing membrane, যেটাকে আমরা ওই যে আগে বললাম যে পেপ্রেম বা আদার্স মেমব্রেন আমরা ব্যবহার করতে পারি। তার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যে এখানে দেখো একটা পুরনো একটা রিজিড পেভমেন্ট ছিল, তার উপরে তোমার আসফল্টের একটা লেয়ার তোমার প্রোভাইড করা হয়েছে, কিন্তু আফটার ফিউ ইয়ার্স আমরা দেখতেছি যে এখানে তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের উপরেই এই ধরনের ক্র্যাক তোমার দেখা যাচ্ছে, যেটাকে আমরা রিফ্লেকশন ক্র্যাক বা রিফ্লেক্টিং ক্র্যাক বলি। কিন্তু নর্মালি ফ্লেক্সিবল পেভমেন্টে কিন্তু এই ধরনের ক্র্যাক দেখবে না। এরকম সিচুয়েশন দেখলেই তুমি মানে কনফার্ম হয়ে যাবে যে নিচে কোনো তোমার আসফল্টের একটা লেয়ার আছে, এবং সেই সরি রিজিড পেভমেন্টের লেয়ার আছে, এবং তার যেই জয়েন্ট গুলো, সেই জয়েন্ট গুলো তোমার প্রপারলি সিল করা হয় নাই বা কোনো মেমব্রেন ব্যবহার করা হয় নাই বলে সেই সেগুলো উপরে চলে আসছে। এবং সেটা তোমার বন্ধ করার আমাদের উপায় হলো যে এই এই যে এক্সিস্টিং বা নতুন আমরা যেই পিসিসি লেয়ারটা দিব, তার উপরে যদি আমরা একটা আসফল্ট মেমব্রেনের একটা লেয়ার দিই, এবং সেই লেয়ারের উপরে যদি আমরা আসফল্টের কংক্রিটের লেয়ার দিই, তাহলে আর এই যে যে জয়েন্ট গুলো দেখা যাচ্ছে, সেই জয়েন্ট গুলো তোমার রিফ্লেক্ট করে উপরে আসতে পারবে না। কনস্ট্রাকশন এবং মেনটেনেন্সটাও তোমার ইম্পর্টেন্ট। যেহেতু তোমার পিসিসি লেয়ার থাকতেছে, সেখানে তোমার জয়েন্ট ডিজাইন এবং জয়েন্ট গুলো আমরা কিভাবে প্লেস করতেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। সিকোয়েন্স অ্যান্ড টেম্পারেচার অফ লেয়ার প্লেসমেন্ট, তারপরে তোমার ফিউচার মেনটেনেন্স, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ওভারলে স্ট্র্যাটেজিস, অ্যান্ড কম্প্যাটিবিলিটি অফ ম্যাটেরিয়ালস ইন লং টার্ম পারফরমেন্স। লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস আমরা করি, যে যে যদি সিঙ্গেল আমরা ফ্লেক্সিবল পেমেন্ট ব্যবহার করি বা রিজিড পেমেন্ট ব্যবহার করি, তখন তোমার কি ধরনের কস্ট, আর যখন আমরা এই দুইটার ম্যাটেরিয়ালস একসাথে ব্যবহার বা দুইটা লেয়ার একসাথে ব্যবহার করে যখন আমরা ডিজাইন করতেছি, তখন আমাদের কি কস্ট ইনভলভমেন্ট হচ্ছে। হয়তো দেখা যাবে যে এখানে কস্ট হয়তো তোমার বেশি হবে, কিন্তু তুমি ডিজাইন লাইফ যদি চিন্তা করো, ডিজাইন লাইফ অনেক বেশি হবে, মেনটেনেন্স কস্ট অনেক কম হবে। যে লাইফ সাইকেল কস্টটা হয়তো তোমার কম্পোজিট পেভমেন্টের ক্ষেত্রে আমাদের কমে যাবে। সো সেটারও একটা অ্যানালাইসিস আমরা করি, ইনিশিয়াল কস্ট ভার্সেস মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন কস্ট। কম্পোজিট পেভমেন্ট মে রিডিউস লাইফ সাইকেল কস্ট ডিউ টু দ্য এক্সটেন্ডেড ডিউরেবিলিটি। যে এটা আসলে সিঙ্গেল তোমার ফ্লেক্সিবল পেভমেন্ট বা রিজিড পেভমেন্ট যত আহ, বছর তোমাকে সার্ভিস দিতে পারবে, দেখা যাবে যে কম্পোজিট পেভমেন্টটা তার থেকে অনেক বেশি দিন তোমাকে পারফরমেন্স দিতে পারছে। একটা আমরা ডিজাইন এক্সাম্পল জাস্ট মানে একটু করার জন্য, এটা সিরিয়াস কিছু না আর কি। আমরা জাস্ট বোঝার জন্য যে কিভাবে কম্পোজিট পেভমেন্টটা ডিজাইন করে থাকে। যে আমরা একটা কম্পোজিট পেভমেন্ট ডিজাইন করতে চাই, কম্পোজিট পেভমেন্ট কনসিস্টিং পিসিসি স্ল্যাব ওভার অ্যান asphalt base laid on a granular subbase and natural subgrade for the following input data. ইনপুট ডাটা গুলো আমাদের কি আছে? ডিজাইন লাইফ তোমার 20 ইয়ার্স আছে, এভারেজ ডেইলি ট্রাফিক যেটা এডিটি 500 ট্রাক পার ডে, ট্রাফিক গ্রোথ রেট 4%, রিলায়েবিলিটি 95%, ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.35, subgrade resilience modulus 80 MPa, concrete modulus of rupture 4.5 MPa, elastic modulus of concrete 30
1000 psi, load transfer coefficient 3, drainage coefficient 1.1, আর কংক্রিট লেয়ার কোফিশিয়েন্ট কি আছে 130 mm কম্পোজিট ভ্যালু। তাহলে এখানে আমাদের ওই রিজিড লেয়ারের যেই থিকনেসটা সেটা আমরা তার আগে আমাদের ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোডটা বের করে নিতে হবে। ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড এটা আমাদের যে এডিটি আছে সেটাকে 365 দিয়ে মাল্টিপ্লাই করে, ডিজাইন ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে তোমার ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড 21.9 ইন্টু 10⁶ মিলিয়ন আমরা পাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা হিউজ ট্রাফিক, এবং এই ট্রাফিকের জন্য আমাদের পিসিসির যেই লেয়ার কত সেটা আমরা তোমার এই যে অ্যাস্টোর যে রিজিড পেভমেন্টের ইকুয়েশন, এই ইকুয়েশন ব্যবহার করে আমরা বের করতে পারি। আর ওই যে আমরা একটা নোমোগ্রাম ব্যবহার করে আমরা যেই লেয়ার কতটুকু হয়, থিকনেস কতটুকু হয় সেটা যদি আমরা বের করি, নর্মালি তোমার 20 মিলিয়নের জন্য তোমার 260 থেকে 280 মিলিমিটার লেয়ার তোমার প্রয়োজন হয় আর কি। এটা আমরা ক্যালকুলেশন করতেও পারো, অথবা ওই যে চার্টটা আছে সেই চার্টটা ব্যবহার করে এটা দেখতে পারো যে আমাদের এই থিকনেসটা 260 থেকে 280 মিলিমিটারের মধ্যে আসবে। এরপরে আমাদের আসফল্ট বেজ লেয়ার, আমাদের আসফল্ট স্ট্রাকচারাল কোফিশিয়েন্ট 0.44 যদি আমরা ধরি ওই যে অ্যাস্ট্রো মেথডে, সেটা সেভাবে যদি তুমি বের করো তাহলে দেখবা যে আমাদের বেজের থিকনেস 100 থেকে 150 মিলিমিটার, মানে ওই আর মিনিমাম তো আমাদের 6 মিলিমিটার একটা দিতে হয়, সেই থিকনেসটা আমরা প্রোভাইড করতে পারি। একইভাবে তোমার গ্রানুলার সাববেস মিনিমাম 150 আমাদের দিতে হয়। এখানে যেহেতু ট্রাফিক একটু বেশি, আমরা 150 থেকে 200 মিলিমিটারের মধ্যে লেয়ারটা দিতে পারি আর কি। তাহলে ফাইনাল যদি আমরা একটা তোমার সামারি করি, তাহলে আমাদের পিসিসি কংক্রিটের থিকনেস ওই যে যেটা আমাদের বলছে যে 260 থেকে 280, তাহলে তুমি 260 বা 275 মিলিমিটার নিতে পারো। এবং এটা ফ্লেক্সিবল স্ট্রেংথ হাই হইতে হবে, যে নর্মালি তোমার রিজিড পেভমেন্টের ক্ষেত্রে আমরা C35 গ্রেডের যেই কংক্রিট সেটা আমরা ব্যবহার করে থাকি। আসফল্ট বেস তোমার 120 মিলিমিটার বলছে, এখানে আসলে 150 ব্যবহার করলে আমাদের ভালো হবে, সেটা ডেন্স গ্রেডেড ওয়েল কম্প্যাক্টেড তোমার আসফল্ট মিক্স আমরা ব্যবহার করতে পারি। গ্রানুলার বেস 180 বা 200 মিলিমিটার আমরা নিতে পারি, এবং সাবগ্রেডের সিবিআর গ্রেটার দেন তোমার 5 বা এমআর 80 MP আমরা ব্যবহার করতে পারি। তাহলে কম্পোজিট স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে যখন আমরা আহ, দুইটা লেয়ার একই সাথে ব্যবহার করি, তোমার আসফল্ট কংক্রিট এবং তোমার সিমেন্ট কংক্রিটের লেয়ার, তখন আমরা সেটাকে তোমার কম্পোজিট তোমার পেভমেন্ট আমরা বলে থাকি। এখন আমরা তোমার পেভমেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটু আমরা ডিসকাস করব। কি স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পেভমেন্ট সে মনে করো যে আমরা ডিজাইন করলাম, কনস্ট্রাকশন করলাম, তারপরে আমাদের তো আহ, সেটা পারফরমেন্স যেন প্রপারলি দিতে পারে, এই জন্য আমাদের মানে রুটিন মেনটেনেন্স করতে হয়, বা পিরিয়ডিক আমাদের একটা মেনটেনেন্স করতে হয়। এই মেনটেনেন্স টার্মটা একটু অনেক পুরনো এখন, তোমার বর্তমান কালে বলে যে রিসেন্ট টাইমে যে পেভমেন্ট তোমার ম্যানেজ করা, যে কিভাবে পেভমেন্টকে, মানে এখন তো মানে ম্যানেজমেন্ট টার্মটা খুব ওয়াইডলি তোমার ব্যবহার করা হয়, যে সব যে কোনো তোমার অফিস বলো বা তোমার বিজনেস বলো, তোমার কিভাবে তুমি প্রপারলি ম্যানেজ করতেছো। তো পেমেন্টের ক্ষেত্রেও যে আমরা কিভাবে পেমেন্টকে ম্যানেজ করলে আমাদের প্রপারলি সে পারফরমেন্স দিতে পারবে, সেটাকে আর কি পেমেন্ট ম্যানেজমেন্ট বলে।
পেমেন্ট ম্যানেজমেন্টের ডিসকাস করার আগে আমাদের পেমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে ব্রাঞ্চ গুলো আছে, যেমন আমাদের পেমেন্ট ম্যাটেরিয়ালস, তোমার যে ক্লাসিফিকেশন, কোয়ালিটি অ্যাসুরেন্স, টেস্টিং, স্পেসিফিকেশন, ম্যাটেরিয়ালস ডিজাইন, সেগুলো আমরা পেমেন্ট ম্যাটেরিয়ালসে আমরা ডিসকাস করে থাকি। এরপরে তোমার পেমেন্ট ডিজাইন, যেটা আমরা তোমার এই ক্লাসে আমরা কিছুটা শেখার চেষ্টা করছি, যে ডিজাইন অফ স্ট্রাকচার লেয়ার অফ নিউ পেমেন্ট, পেমেন্ট রিহ্যাবিলিটেশনটা আমরা হয়তো ডিসকাস করিনি, অ্যাসেস ইন সিটু পেমেন্ট ম্যাটেরিয়ালস প্রপার্টিজ এন্ড লেয়ার থিকনেস। এরপর পেমেন্ট কনস্ট্রাকশন ডিজাইন হওয়ার পরে তোমার কনস্ট্রাকশন প্র্যাকটিস অফ নিউ পেমেন্ট এন্ড পেমেন্ট রিহ্যাবিলিটেশন ইনক্লুডিং স্পেসিফিকেশন ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স। পেমেন্ট ম্যানেজমেন্ট তোমার আরেকটা ব্রাঞ্চ যেখানে তোমার মনিটরিং অফ পোস্ট কনস্ট্রাকশন কন্ট্রোলিং, যে এটার পেমেন্ট ম্যানেজমেন্টটা শুরু হয় তোমার আফটার পেমেন্ট কনস্ট্রাকশন, যখন আমরা পেমেন্টটাকে কি বলে যে ট্রাফিকের জন্য তোমার ওপেন করি বা ব্যবহারের জন্য ওপেন করে দিই, তখন থেকে আমাদের পেমেন্ট ম্যানেজমেন্টটা আসে। টাইমিং, প্রিভেন্টিং মেনটেনেন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যে কখন আমাদের মেনটেনেন্স করতে হবে বা রিহ্যাবিলিটেশন করতে হবে, এবং সেই গুলোর জন্য যে কস্ট ইনভলভমেন্ট, সেই ইকোনমিক অ্যানালাইসিস এবং অল্টারনেটিভ যেই মেথড গুলো, সেগুলো আমরা পেমেন্ট ম্যানেজমেন্টে ডিসকাস করে থাকি। আর একটা ব্রাঞ্চ হলো পেমেন্ট রিসার্চ, যে প্রতিনিয়ত তোমার রিসার্চ করা যে কিভাবে আমরা পেমেন্টের যে ম্যাটেরিয়াল ব্যবহার করি সেগুলোকে কি আরো ডিউরেবল কিভাবে করা যায়, পেমেন্টের পারফরমেন্স কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে তোমার ডিজাইন টেকনিক গুলোকে আরো ইমপ্রুভ করা যায়, সেগুলো আমরা পেমেন্ট রিসার্চে আমরা ডিসকাস করে থাকি। পেমেন্ট ম্যানেজমেন্টকে যদি আমরা ডিফাইন করতে চাই, যে হোয়াট ইজ পেমেন্ট ম্যানেজমেন্ট, যে পেমেন্ট ম্যানেজমেন্ট ইজ এ program for improving the quality and performance of payment and minimizing the cost through the good management practice. So আমরা যেই মেনটেনেন্স বা রিহ্যাবিলিটেশনের কথা বলছি, সেগুলোকে আমরা আহ, কিভাবে একটা সিস্টেমের মধ্যে এনে তোমার পেমেন্টের পারফরমেন্সটা বাড়াতে পারি, একই সাথে আমরা কস্টটাকে তোমার রিডিউস করতে পারি। Payment management also refers to a systematic process of maintaining, upgrading, and operating a network of payments. এটি শুধু একটা পেমেন্ট না, পেমেন্টের যে নেটওয়ার্ক, সেই সব নেটওয়ার্কের মানে আন্ডারে যত পেমেন্ট সিস্টেম আছে সবগুলোকেই তোমার ইনভলভ করা। এবং এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের পেমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনটা কম্পোনেন্টস আমাদেরকে তোমার কনসিডার করতে হয়। একটাকে আমরা বলি পেমেন্ট লাইফ সাইকেল, তারপরে দ্য কস্ট অ্যাসোসিয়েট উইথ দিস লাইফ সাইকেল অ্যান্ড পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমে পেমেন্ট লাইফ সাইকেলটা কি? অল পেমেন্টস উইল ডিটোরিয়েট ওভার টাইম। যে তোমার একটা পেমেন্ট যখন আমরা কনস্ট্রাকশন করলাম, সে একদম নতুন অবস্থায় তোমার যেরকম তোমার সার্ভিস দিবে বা যে অবস্থায় থাকবে, 10 বছর পরেও যদি আমরা আশা করি যে সে একই অবস্থায় থাকবে বা একই কোয়ালিটি থাকবে, তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। ওভার টাইম পেমেন্ট ডিটোরিয়েট তোমার করবেই, যত ভালোভাবেই আমরা ডিজাইন করি না কেন। and this payment the payment life cycle includes how payment are billed, how their condition changes over time, and how this process can be affected by different forms of the maintenance, rehabilitation, and reconstruction. যে পেমেন্ট তোমার আমরা হয়তো 20 বছরের জন্য ডিজাইন করছি, 20 বছরে কিন্তু তোমার ইনিশিয়াল কনস্ট্রাকশনের পরে যে অবস্থায় ছিল সবসময় যে সে অবস্থা থাকবে তা না। তবে আমরা নতুনের মতো সবসময় রাখতে চাই, কিন্তু সেটা সম্ভব হয় না। তারপরেও যদি আমরা আহ, তোমার মেনটেনেন্স যদি প্রপারলি করি, দেখা যায় সে একটা মোটামুটি একটা লেভেলে তোমাকে সার্ভিস প্রোভাইড করছে। টিপিক্যালি পেমেন্ট ডিটোরিয়েটেড at an ever increasing rate. That means at first very few distresses are present and the pavement stays in relatively good condition. এটা হলো তোমার শুরুর দিকে পেভমেন্টে খুবই কম ডিস্ট্রেস হয় এবং খুব ভালো অবস্থায় থাকে, বাট at it as more distresses develop, with these distresses making it easier for subsequent distresses to develop. যে তোমার এটা অনেকটা আমাদের মানে মানুষের শরীরের সাথে আমরা চিন্তা করতে পারি, যে একটা বয়স পর্যন্ত যে দেখা যায় যে কি আমাদের কিন্তু আহ, শরীর খুব
মানে হেলদি থাকে, কিন্তু যখন আমাদের বয়স মানে 50 বা 55 এর পরের থেকে দেখা যায় যে তোমার নানা ধরনের মানে রোগ আমাদের হচ্ছে, এবং সেগুলো তখন কিন্তু রোগের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। কিন্তু ইয়াং বয়সে দেখা যায় যে আমাদের এই শুধু ছোটখাটো জ্বর টর ছাড়া ওইরকম অন্য কোনো কিছু হয় না। পেভমেন্টের ক্ষেত্রেও তার যখন নতুন থাকে তখন খুব ফিউ ডিস্ট্রেসেস থাকে, কিন্তু যখন তার বয়স বাড়তে থাকে মানে ডিজাইন লাইফের শেষ দিকে যেতে থাকে তখন দেখা যায় যে তোমার এই ডিস্ট্রেসেস গুলো দ্রুত তোমার বাড়তে থাকে। সো ফর দিস ইনস্টেন্স, ওয়ান্স এ সাবস্টেন্সিয়াল ক্র্যাক অকার্স, ইট ইজ দেন easier for water to infiltrate to the hot mix asphalt layer and penetrate and weaken the subgrade. So maintenance and rehabilitation are the two principal treatment used to extend the pavement life, and these treatments will immediately increase the pavement condition and affect the future rate of deterioration. যে আমরা ওই যে আগে যেটা ডিসকাস করলাম, যে যখন তোমার ইনিশিয়ালি তোমার ডিস্ট্রেস কম ছিল, তখন যদি তুমি প্রপার মেজারমেন্ট নাও তাহলে কিন্তু সরি প্রপার মেজার্স তুমি নাও, তাহলে দেখা যাবে যে তোমার সেই ডিস্ট্রেস গুলো তোমার বাড়তে পারতেছে না। কিন্তু তুমি যদি তখন কোনো অ্যাকশন না নাও, তখন কিন্তু সেই ডিস্ট্রেস গুলো দ্রুত বাড়তে থাকবে। তাহলে আমাদের এই রিহ্যাবিলিটেশন বলো বা মেনটেনেন্স করো, এটার উদ্দেশ্য হলো যে তোমার যে ডিস্ট্রেসেস গুলো হচ্ছে বা পেভমেন্টের যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলো যেন ফার্দার আর বেশি তোমার বাড়তে না পারে। ইন জেনারেল, মেনটেনেন্স ক্যান স্লো দ্য রেট অফ দ্য ডিটোরিয়েশন by correcting the small pavement defects before they can worsen and contribute to the further defects. Beyond a certain point, however, defects become too large for correction by mere maintenance, and at this point, rehabilitation can be used to effect a wholesale correction of a large number of relatively severe defects, which provides a step increase in pavement condition. যেহেতু আমরা যদি ওই তোমার স্মল কারেকশন গুলো তোমার দ্রুত তোমার না করি বা টাইমলি না করি, তখন দেখা যাবে যে একটা আহ, অনেক বড় এরিয়াতে তোমার ডিস্ট্রেস ডেভেলপ করছে। তখন ওই সময়ে তোমার কি হবে যে শুধুমাত্র যে মেনটেনেন্স, পিরিয়ডিক মেনটেনেন্স বা রুটিন মেনটেনেন্স যেটা আমরা করি সেটা দিয়ে আর কাজ হচ্ছে না। তখন আমাদের একটা বড় অংশ হয়তো তুলে ফেলে সার্ফেসিংটা আবার করতে হয়, সেটাকে আমরা রিহ্যাবিলিটেশন প্রসেস বা রিহ্যাবিলিটেশন আমরা বলে থাকি। সো এই এখানে এই দুইটা ফিগার দিয়ে যে মেনটেনেন্স যদি আমরা করি তাহলে পেভমেন্টের কন্ডিশন এর উপরে তার কি ইফেক্ট বা ইম্প্যাক্ট, সেটা আমরা এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। উপরের ফিগারটা দেখো যে আমাদের পেভমেন্ট কন্ডিশন, এই যে ডটেড তোমার লাইন যেটা, ডটেড লাইন যেটা, সেটা হলো পেভমেন্টের অরিজিনাল কন্ডিশন, মানে নতুন আমরা যখন পেভমেন্টটা তৈরি করছি তার কন্ডিশনটা তোমার বেটার আছে। আর এই যে তোমার নীল বা ব্লু যে তোমার লাইনটা, এটা হলো আমাদের যেই ইনিশিয়ালি তো তোমার বা শুরু পেভমেন্টের যখন শুরু হবে বা কনস্ট্রাকশন করে আমরা যখন ট্রাফিকের জন্য ওপেন করলাম, তখন তো তোমার ভেহিকেলের পরিমাণ তোমার কম থাকবে। মানে তারপরে সেকেন্ড ডেতে কিন্তু তোমার আগের যে ভেহিকেল গেছে আর ওই দিনের যে ভেহিকেল সেটা মানে সাম হয়ে গেল। এইভাবে তোমার অ্যাকুমুলেশনটা তোমার ওভার দা টাইম আস্তে আস্তে তোমার হতে থাকে আর কি। তার ফলে কি হয় যে পেভমেন্টের যে কন্ডিশনটা সেটা কিন্তু তোমার অরিজিনাল কন্ডিশন আর থাকে না। আস্তে আস্তে তোমার এটা যদি আমরা কন্ডিশনটা টপ বলি, তখন আস্তে আস্তে তোমার নিচের দিকে আসতে থাকে, মানে খারাপ, পেভমেন্টের কন্ডিশনটা খারাপ হতে থাকে। এখন সেকেন্ড ফিগার দিয়ে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি যে তোমার এই যদি আমরা প্রপারলি মেনটেনেন্স করি তাহলে পেভমেন্টের কন্ডিশনটা আমরা অরিজিনাল কন্ডিশনের কাছাকাছি, একদম পারফেক্ট না হলেও কাছাকাছি আমরা রাখার চেষ্টা করি। যেমন এখানে তোমার যেই নাম্বার ওয়ান যেই সিকোয়েন্সটাতে বলছে, দ্য পেভমেন্ট ডিটেরিয়েট মোর স্লোলি বিকজ অফ দ্য রেগুলার মেনটেনেন্স, এবং শুরুর দিকে আমরা আগেই যেটা ডিসকাস করলাম যে পেভমেন্ট যখন নতুন থাকে ইনিশিয়াল অবস্থায় তার ডিটেরিয়েশন গুলো কম হয়।
তারপরে মনে করো একটা সার্টেন 5 বা 7 ইয়ার্স পরে গিয়ে দেখা গেল যে তোমার পেমেন্টের কন্ডিশনটা অরিজিনালের থেকে তোমার খারাপ চলে আসছে, তখন আমরা সেকেন্ড যেই সার্কেলটা বা 2 নাম্বার যেটা দেখাচ্ছে যে ফার্স্ট রিহ্যাবিলিটেশন এফোর্ট রিটার্ন দ্য পেমেন্ট টু দ্য নেয়ার ইটস অরিজিনাল কন্ডিশন, যে আমাদের এই আহ, তোমার একটু কন্ডিশনটা খারাপ হয়ে গেছিল, তখন আমরা একটা রিহ্যাবিলিটেশন করে আবার পেমেন্টের কন্ডিশনটা প্রায় অরিজিনাল অবস্থায় নিয়ে আসলাম। এরপরে আবার তোমার কিছু রুটিন মেনটেনেন্স চলতেছে, কিন্তু দেখো যে তোমার যেহেতু পেমেন্টের এজ বাড়তেছে, তখন কিন্তু ডিটেরিয়েশন আগে যেই রেটে হতো তার থেকে এখন কিন্তু অনেক আর একটু ফার্দার ফাস্টার রেটে তোমার ডিটেরিয়েশন হচ্ছে। এবং মানে 3 নাম্বার পয়েন্টে যখন আমরা আসছি, তখন তোমার অরিজিনাল কন্ডিশন থেকে আরো অনেক খারাপ অবস্থা এসে গেছে। তখন আমাদের আবার একটা রিহ্যাবিলিটেশন আমরা করলাম, তখন কন্ডিশনটা তোমার অরিজিনালের কিছু কাছাকাছি আসলো, কিন্তু ওই সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম রিহ্যাবিলিটেশন করে যে 2 নাম্বার যে পয়েন্ট আমরা যত কাছাকাছি আনতে পারছিলাম, সেকেন্ড টাইম রিহ্যাবিলিটেশন করে কিন্তু তত কাছাকাছি কিন্তু আনতে পারি নাই। এবং সেটাই কিন্তু স্বাভাবিক, যে যত বয়স হবে তত তো তোমার শরীর, তুমি যতই ওষুধ খাও বা যতই সার্জারি করো, আগের মতো অবস্থায় তো আসবে না। কিছু তোমার আহ, মানে যখন তোমার বয়স কম ছিল তার থেকে একটু খারাপ অবস্থায় তো আসবে। পেমেন্টের ক্ষেত্রেও সেই একই রকম। এরপরে আবার ওভার দা টাইম তোমার চলতে থাকলো, কিছু রুটিন মেনটেনেন্স আমরা করলাম, কিন্তু একটা টাইমে যখন তার ডিজাইন পিরিয়ড বা ডিজাইন পিরিয়ড থেকে আরো বেশি সময় যাবে, তখন ওই সময় আমাদেরকে আসলে আবার একটা তোমার পুরা পেমেন্টের একটা নিউ কনস্ট্রাকশনে আমাদের করতে হয়, কারণ সেটা আর তখন রিহ্যাবিলিটেশন করে আমরা খুব বেশি তোমার অ্যাচিভ করতে পারি না। এটি হলো তোমার মেনটেন্স এন্ড রিহ্যাবিলিটেশনের ইফেক্টটা তোমার পেমেন্টের উপরে। যদি রিহ্যাবিলিটেশন আমরা না করতাম, তাহলে যে তোমার দেখো যে এই অল্প সময়েই কিন্তু তোমার পেমেন্টের কন্ডিশন অনেক খারাপ হয়ে যেত, যেটা আমরা ফার্স্ট ফিগারে আমরা যেটা দেখলাম। তারপরে তোমার লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস, অল নিউ কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড মেইনটেনেন্স প্রজেক্ট শুড employ some level of economic evaluation to determine the most cost-effective method and timing. For instance, a rehabilitation that involves placing of a stone mastic asphalt, এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে বলছি, যে ওয়ারিং কোর্স হিসেবে যদি আমরা দেই, দেখা যাচ্ছে যে এটা 20% কস্ট তোমার ইনিশিয়ালি আমাদের কাছে মনে হচ্ছে যে 20% কস্ট আমাদেরকে বেশি লাগতেছে রিলেটিভ টু ডেন্স গ্রেডেড হট মিক্স আসফল্ট ওয়াইনিং কোর্স। কিন্তু যদি আমরা একদম লাইফ সাইকেল অ্যানালাইসিস করি কস্টের, তখন দেখা যাচ্ছে যে হাউএভার দা তোমার স্টোন মাস্টিক আসফল্ট ওয়ারিং কোর্স মে প্রোভাইড আপ টু 40% এডিশনাল পেমেন্ট লাইফ, তোমার লাইফটা ইনক্রিজ করতেছে বেসড অন ইটস রাট রেজিস্ট্যান্স নেচার। এর ফলে তোমার ইনিশিয়ালি যে 20% তোমার কস্ট মনে হচ্ছিল যে বেশি ইনভলভ হলো, কিন্তু তোমার ডিজাইন লাইফ বা লাইফ টাইম তোমার বেড়ে যাওয়ার কারণে তখন কিন্তু তোমার মানে কস্টটা অনেক কমে আসবে আর কি। এই কারণে শুধুমাত্র ইনিশিয়াল কস্ট দিয়েই আমাদের তোমার কোনো কনক্লুশনে আসা ঠিক হবে না যে কোনটা তোমার মোর কস্ট ইফেক্টিভ। লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস ইজ টিপিক্যালি ডান ওভার এ ফিক্সড পিরিয়ড। এটা আমরা নর্মালি 20 বছর, 40 বছর বা ইভেন 50 ইয়ার্স এর জন্য আমরা করে থাকি। এবং লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিসের যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো হলো প্রথমে ইনিশিয়াল কনস্ট্রাকশন কস্ট, যে কনস্ট্রাকশনের জন্য আমাদের কত কস্ট হচ্ছে। এরপরে আমাদের পুরা ডিজাইন লাইফ পর্যন্ত তা কতবার মেনটেন করতে হবে, সে মেনটেনেন্স তোমার কস্ট গুলো আমাদের কনসিডার করতে হবে। মাঝে মধ্যে আমাদের রিহ্যাবিলিটেশন লাগবে, তখন রিহ্যাবিলিটেশন কস্ট আমাদের হবে, সেটাও আমাদের কনসিডার করতে হবে। এটা টিপিক্যালি যখন আমরা একটা ওভারলে দিয়ে থাকি। তারপরে সালভেজ ভ্যালু, দ্য সালভেজ ভ্যালু ইজ দ্য রিলেটিভ ভ্যালু অফ দ্য পেভমেন্ট এট দ্য এন্ড অফ ইটস অ্যানালাইসিস পিরিয়ড। যে প্রত্যেকটা আমরা জানি যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস বা প্রত্যেকটা তোমার যে আমরা যেমন বাড়ি বলি, গাড়ি বলি, তার কিন্তু একটা সালভেজ ভ্যালু থাকে আফটার সার্টেন পিরিয়ড পরে আর কি। এবং এটা যত তোমার সময় যায়, এই আহ, তোমার যেমন তুমি একটা বাড়ি হয়তো এখন যেটা মানে তুমি কিনছো, হয়তো একটা সময় পর্যন্ত সেটার অনেক ভ্যালু থাকবে, কিন্তু 40-50 বছর পরে কিন্তু
সেটার আর ভ্যালু ওইরকম থাকবে না, বা একটা নতুন গাড়ি তোমার এখন যেই ভ্যালু তোমার 30 বছর পরে গিয়ে কিন্তু সেই ভ্যালু থাকবে না, সেটাকে আফটার সার্টেন ইয়ার্স পরে যে ভ্যালুটা হয় সেটাকে আমরা সালভেজ ভ্যালু করি। তারপরে ইউজার কস্ট, এটা হলো খুব ইম্পর্টেন্ট যে, এবং দেখা যায় যে লাইফ সাইকেল কস্টের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে ইউজার কস্টের তোমার ওয়েটেজ বা পার্সেন্টেজটাই সবচেয়ে বেশি। সো ইউজার কস্ট আর দোজ কস্ট দ্যাট আর accrued by the user of the facility during the construction, maintenance, or the rehabilitation and everyday use of a roadway section. And this cost include the vehicle operating cost, যে তোমার রাস্তায় যে তোমার একটা গাড়ি চালানোর জন্য তোমার যে খরচ হয়, যেমন মানে টায়ার চেঞ্জ করো তুমি প্রত্যেকদিন, তোমার যে গ্যাস বা তোমার পেট্রোল যেটা লাগে চালানোর জন্য। অ্যান্ড আরেকটা হলো যে ইউজার ডিলে কস্ট, এই কস্টটা হলো যে আমাদের এই যে যে কনজেশনের জন্য আমাদের যে টাইমটা আমাদের ওয়েট করতে হয় সেই কস্টটা। এবং এটা খুব একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ এক একজনের ভ্যালু অফ ট্রাভেল টাইম তোমার এক এক রকম, এবং এটা দেখা যায় যে যার যার ইনকাম লেভেলের সাথেও তোমার ডিপেন্ড করে, এবং এটা প্রপারলি বা অ্যাকুরেটলি তোমার ক্যালকুলেট করা ভেরি ডিফিকাল্ট, এর জন্য আমাদের অনেক অ্যাজাম্পশন করতে হয়। সো ইউজার delay cost বা value of travel time cost are the most difficult and most controversial life cycle cost to accurately calculate, because they involve assigning a dollar value to the individual এখানে ইউএস এর বলে ডলার, আমাদের জন্য টাকার ভ্যালু হবে to individual delay time and determining the future traffic condition. এরপরে হলো পেভমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পেভমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সেট অফ ডিফাইন্ড প্রসিডিউর ফর কালেক্টিং, অ্যানালাইজিং, মেইনটেনিং অ্যান্ড রিপোর্টিং পেভমেন্ট data to assist the decision maker in finding the optimum strategies for maintaining pavements in serviceable condition over a given period of time for the least cost. দেখেন দুইটা ফ্যাক্টর, একটা হলো যে আমাদের লিস্ট কস্ট, আর একটা হলো যে তোমার একটা সার্ভিসেবল কন্ডিশনে পেমেন্টটাকে রাখা। তার জন্য আমাদেরকে যে প্রসেস গুলো ফলো করতে হয়, যে ডাটা কালেক্ট করতে হয়, সেগুলো অ্যানালাইজ করতে হয়, এবং যারা তোমার ডিসিশন মেকার আছে তাদের সামনে তোমাকে উপস্থাপন করতে হবে যে এই মেথডে আমরা মেইনটেনেন্স বা রিহ্যাবিলিটেশন করলে আমাদের টাইম এবং কস্ট কম লাগবে। পেভমেন্ট কন্ডিশন রেটিং, যে আমাদের এই যে কখন আমি পেভমেন্ট মেইনটেনেন্স প্রয়োজন হবে, তার জন্য আমাদের পেভমেন্টের রেটিং করতে হয়। ইনিশিয়ালি তোমার রেটিং তোমার অনেক বেশি থাকবে, তারপরে যত সময় যাবে রেটিংটা তোমার কমতে থাকবে, এবং তোমার হয়তো একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে যে ওই লেভেলের নিচে আসলে তখন তোমাকে মেইনটেনেন্স বা রিহ্যাবিলিটেশন করতে হবে। সো বেসড অন measurements of roughness, surface distress, skid resistance, and deflection, pavement can be assigned a score that reflects their overall condition. So initially তোমার roughness, surface distress, skid resistance, deflection এগুলো মানে তোমার একদম স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে, তখন তোমার স্কোরটা হাই হবে। কিন্তু আস্তে আস্তে তোমার যখন টাইম যাবে রাফনেস বাড়তে থাকবে, সারফেস ডিস্টেন্স বাড়তে থাকবে, স্কিড রেজিস্ট্যান্স কমে যাবে, ডিফ্লেকশন বাড়বে, ফলে তোমার স্কোর গুলো কমতে থাকবে। This score, sometimes called a pavement condition rating, and quantifies a pavement overall performance and can be used to help manage pavement network. By carefully choosing the rating scale or the condition index, pavement condition scores can be used মানে কি কি পারপাসে আমরা ইউজ করতে পারি। ট্রিগার ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা কি, যে ফর ইনস্ট্যান্স ওয়ান্স পেভমেন্টস কন্ডিশন রেটিং রিচেস এ সার্টেন লেভেল, যে এটা তুমি আগের থেকেই ফিক্স করে রাখলা, যে তোমার কন্ডিশন ইন্ডেক্স বা তোমার স্কোরিংটা যদি এর নিচে চলে আসে বা সমান চলে আসে, তখনই তোমার মানে মেইনটেনেন্স তখনই তোমার লাগবে, সেটাকে আমরা ট্রিগার ট্রিটমেন্ট বলি। ডিটারমাইন দ্য এক্সটেন্ট অ্যান্ড cost of repair. A pavement condition score is a numerical representation of a pavement's overall condition and can thus be used to estimate the extent of repair work and the likely cost. থার্ড হলো ডিটারমাইন এ নেটওয়ার্ক কন্ডিশন ইন্ডেক্স। শুধু একটা পেভমেন্টের না, একটা নেটওয়ার্ক যদি আমরা কনসিডার করি, সেখানে যতগুলো পেভমেন্ট সিস্টেম আছে তো সবগুলোর ইন্ডিভিজুয়াল তুমি রেটিং করে তারপরে পুরো নেটওয়ার্কের জন্য তুমি একটা ইন্ডেক্স তুমি বের করতে পারো। সো বাই কম্বাইনিং দ্য পেভমেন্ট কন্ডিশন স্কোর ফর অ্যান এন্টায়ার রোড নেটওয়ার্ক, এ সিঙ্গেল স্কোর ক্যান বি অবটেইন
that gives a general idea of the network condition as a whole and allow equal comparison of different pavement. তোমার যদি একাধিক তোমার নেটওয়ার্ক থাকে, তখন তুমি প্রত্যেকটা নেটওয়ার্কের ওভারঅল তুমি ইন্ডেক্স বের করলা এবং দেখলা যে কোনটার তোমার রেটিং সবচেয়ে কম। তখন তোমার মানে ফান্ড ম্যানেজমেন্টের জন্য যেটার ক্রিটিক্যাল অবস্থায় আছে বা সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তখন তুমি সেটার জন্য ফান্ড অ্যালোকেশন করবা এবং ডিসিশন মেকার যারা আছে তাদের জন্য এই ডিসিশন গুলো তখন নেওয়া খুব সহজ হয়। তাহলে পেভমেন্ট কন্ডিশন ইন্ডেক্স ইজ সিম্পলি দ্য স্কেল or series of number that used to describe a pavement condition. Typical pavement condition indicates may be based on the scale of 0 to 5 এবং কোথাও কোথাও তোমার 0 to 100 ও ব্যবহার করা হয়। তারপর যখন তোমার আহ, আহ, একদম ইনিশিয়াল অবস্থায় আফটার কনস্ট্রাকশন, তখন তোমার ভ্যালু সবচেয়ে বেশি থাকবে, যে আইদার 5 or 100। আর তোমার আস্তে আস্তে তুমি যখন ব্যবহার করতেছো তখন তোমার এই রেটিংটা কমতে থাকবে। সো দ্য প্রপার পেভমেন্ট কন্ডিশন ইন্ডেক্স depends upon the objectives of whether system is used to manage a particular pavement network that is called a pavement management system or PMS. তোমার প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স, এটাও পেভমেন্ট তোমার কন্ডিশন রেটিং এর একটা সিস্টেম, যেটা নাকি অ্যাস্টো আমরা রোড টেস্ট যে গত ক্লাসে বা তার আগের ক্লাসে যে আমরা আলাপ করছি সেখান থেকেই তোমার আসছে। দ্য প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স এটা হলো যে যখন আফটার কনস্ট্রাকশন তোমার পেভমেন্টের যে ইন্ডেক্সটা, তারপরে আমরা ওই যে একটা টার্মিনাল সার্ভিসিবিলিটি ইন্ডেক্স, যে ওই অবস্থায় আসলে আমরা পেভমেন্টটা হয়তো আমরা আর ব্যবহার করতে পারবো না, সেটা আসছে। The pavement serviceability index বা PSI is based on the original ASTO road test present serviceability rating. Basically, the present serviceability rating was a ride quality rating that requires a panel of observers to actually ride in an automobile over the pavement in question. And since this type of rating is not practical for large scale pavement networks, a transition to a non-panel based system was needed. এটা মনে করো যে আমরা 10 জন তোমার আমাদের ক্লাস থেকে 10 জনকে আমরা সিলেক্ট করলাম, 10 জন একই ধরনের 10টা গাড়িতে আমরা তাদেরকে বসাই দিলাম এবং একই পেভমেন্টের উপর দিয়ে চলতে থাকলাম। এখন এক একজনের এক্সপিরিয়েন্স তোমার হয়তো এক এক রকম হবে। ওই পেভমেন্টটাকে হয়তো কেউ তোমার রেটিং করলো 4, কেউ করলো 3, কেউ করলো 5। মানে খুব বেশি তো আর ভ্যারি করবে না, কারণ যেহেতু একই রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এখন হয়তো কেউ 5 করলো, কেউ 1 করলো, এরকম হওয়ার তো সম্ভাবনা খুব কম। যে তোমার হয়তো এক এদিক সেদিক হতে পারে, কেউ 4 বললে কেউ 5 বলতে পারে, বা কেউ 4 বললে কেউ 3 বলতে পারে। সেগুলোর এভারেজ করে একটা রেটিং তোমার করা হয়। সেটি পিএসআই রেঞ্জেস ফ্রম 5, যদি এক্সিলেন্ট থাকে সেটাকে আমরা 5 বলি, আর 0 যদি হয় সেটা এসেনশিয়ালি ইম্পসিবল, যে মানে বোঝা যাচ্ছে যে ওইখানে রাইডিং কোয়ালিটিটা খুব খারাপ। And it is often a good choice for a smaller, less sophisticated pavement rating system. Present serviceability index এর তোমার এখানে যে স্কেলটা যদি 4 থেকে 5-এর মধ্যে থাকে, 5 হলে তো আমাদের খুব মানে এক্সিলেন্ট, 4 থেকে 5-এর মধ্যে থাকলে আমরা ভেরি গুড বলি, 3 থেকে 4-এর মধ্যে গুড, আর 2 কাছে থাকলে ফেয়ার, আর 2-এর নিচে আসলে আমরা বলি সেটা খুব খারাপ অবস্থা, আর 1-এর নিচে চলে গেলে তো সেটা ভেরি পোর কন্ডিশন। নর্মালি আমরা তোমার 2.5টাকে থ্রেশহোল্ড ধরি, এর নিচে আসলেই তখন আমাদের মেজর একটা রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয়। প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্সটাকে আমরা তোমার পেভমেন্টের যে প্যারামিটার গুলো আমরা বললাম, যে রাফনেস, তারপরে তোমার রাটিং ডেপথ, তারপরে কতটুকু এরিয়া ক্র্যাকিং বা ক্র্যাক ডেভেলপ করছে, তার সাথে একটা নিউমেরিক্যাল একটা কোরিলেশন তোমার করার তারা চেষ্টা করছে, যে পিসিআই বা তোমার প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 5.03, 1.91 log 1 plus SB minus 1.38 আর ডি স্কোয়ার আর সি প্লাস পি। এখানে তোমার পিএসআই তো প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স, আর এসভি হলো তোমার স্লোপ ভ্যারিয়েন্স, যেটা নাকি রাফনেসটা মেজার করে, আর আরডি হলো এভারেজ রাট ডেপথ, যে রাটিংটা তোমার কতটুকু হয় সেটা ইঞ্চিতে মেজার করা হয়, আর সি প্লাস
তোমার পি হলো এরিয়া অফ ক্র্যাকিং এন্ড প্যাচিং, সেটা পার 1000 ফিট স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই ইকুয়েশনে যদি তুমি ফিজিক্যাল মেজারমেন্ট নিতে পারো, সেখান থেকেও তোমার পিএসআই বা তোমার প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্সটা তুমি পেভমেন্টের জন্য বের করতে পারো। এবং বিভিন্ন ধরনের তোমার সফটওয়্যার আছে যারা তোমার আহ, আহ, ওই সফটওয়্যার তোমার কোনো একটা ভেহিকেলে ইনস্টল করে ভেহিকেলটা তোমার ওই পেভমেন্টের উপর দিয়ে চালাইলে সে কিন্তু সরাসরি তোমার ওইখানকার স্কোর বা সার্ভিসিবিলিটি ইন্ডেক্স কত সেটা কিন্তু তোমার বের করে দিতে পারে। এবং আমরা আগে যেটা দেখছি যে আগে একটা ফিগার যে তোমার মেনটেনেন্সের উপরে তোমার মেনটেনেন্সের কি ইফেক্ট পেভমেন্টের কন্ডিশনের উপরে, এখানেও যে তোমার সার্ভিসিবিলিটি ইন্ডেক্সের উপরে তোমার কি ইফেক্ট হয়। যে ইনিশিয়ালি তোমার সার্ভিসিবিলিটি ইন্ডেক্স বেশি আছে, তারপরে তোমার ট্রাফিক চলতেছে, সার্ভিসিবিলিটি ইন্ডেক্স আস্তে আস্তে তোমার কমতেছে। তুমি একটা মেজর একটা রিহ্যাবিলিটেশন করলা বা ওভারলে করলা, তখন তোমার সার্ভিসিবিলিটি ইন্ডেক্সটা ইমপ্রুভ করে আবার তোমার একটু বেড়ে গেল। এরপরে আবার তোমার যত সময় যাচ্ছে বা ভিকেল চলতেছে, সার্ভিসিবিলিটি ইন্ডেক্সটা ধীরে ধীরে তোমার কমতেছে। কমে যখন একটা থ্রেশহোল্ডে আসলো, তখন তোমাকে আবার তোমার একটা ওভারলে বা রিহ্যাবিলিটেশন তোমার করতে হবে। সো সার্ভিসিবিলিটি সার্ভিসিবিলিটি ইন্ডেক্স দিয়েও আমরা কখন আমাদের মেনটেনেন্স করতে হবে বা রিহ্যাবিলিটেশন করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। অ্যাস্ট্রো রোড টেস্টের যেটা সার্ভিসিবিলিটি রেটিং, সেটা তো আমরা অলরেডি ডিসকাস করলাম। এরপরে নতুন আর একটা টার্ম যে তোমার হলো IRI, ইন্টারন্যাশনাল রাফনেস ইন্ডেক্স। এটা হলো তোমার ওয়ার্ল্ড ব্যাংক তোমার এই টার্মটা তোমার ইন্ট্রোডিউস করেছে 1980 সালে। এবং যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক তোমার অনেক দেশেই তোমার পেভমেন্ট কনস্ট্রাকশনের জন্য বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা আহ, কি বলবো যে লোন দিয়ে থাকে, তো তারা তাদের মতো করে একটা তোমার ইন্ডেক্স বা সেটাও পেভমেন্টের কন্ডিশন তোমার মেজার করে, কিন্তু তারা সেটার নাম দিছে ইন্টারন্যাশনাল রাফনেস ইন্ডেক্স। এবং সেই IRI is used to define a characteristics of the longitudinal profile of a travel wheel track and constitute a standardized roughness measurement. The commonly recommended unit যেটা মিটার পার কিলোমিটার অর মিলিমিটার পার মিটার, তোমার সেখান থেকে তোমার রাফনেস সম্পর্কে তোমার একটা ইন্ডিকেশন তোমার পাওয়া যায়। এই ইন্টারন্যাশনাল ইন্ডেক্স আর বিভিন্ন তোমার যে পেমেন্ট ফ্যাসিলিটিস আছে সেগুলোর মানে কোনটার কতটুকু অ্যাকসেপ্টেবল লেভেল আমরা বলতে পারি যে আই এর ভ্যালু, যদি আমরা মিটার পার কিলোমিটারে বলি, যে এয়ারপোর্টের ক্ষেত্রে তোমার এটা টলারেন্স খুবই কম। হ্যাঁ, এয়ারপোর্টের যে রানওয়ে, সেখানে তোমার পার কিলোমিটারে 2 মিলিমিটারের বেশি তোমার এই থাকতে পারবে না, এই ডিফ্লেকশন বা তোমার ডিপ্রেশন তোমার থাকতে পারবে না। এবং এয়ারপোর্টের ক্ষেত্রে যেটা তোমার 100 কিলোমিটার পার আওয়ার তোমার যেই ডিজাইন স্পিড, সেটা তুমি কনসিডার করতে পারো। এরপরে তোমার নিউ পেভমেন্টের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আইআর ভ্যালু 1.5 থেকে 3.5 এর মধ্যে থাকে। সেখানেও তোমার স্পিড 100 বা মোর দ্যান 100, তোমার যদি রাফনেস ইন্ডেক্স বা IRI যদি তোমার 1.5 থেকে 3.5 এর মধ্যে থাকে, তাহলে সেখানে ইজিলি তুমি 100 কিলোমিটারের উপরে চালাতে পারো উইদাউট এনি ডিসকমফোর্ট। এরপরে একটু মানে ওল্ডার পেভমেন্ট কিন্তু তোমার খুব ভালোভাবে ডিজাইন করা, এরকম পেভমেন্টের ক্ষেত্রে তোমার IRI এর ভ্যালু মোট 2.5 থেকে 6 এর মধ্যে থাকে। এবং সেখানেও তোমার 80 বা তার থেকে বেশি কিলোমিটার/আওয়ারে তোমার ট্রাভেল করা যায়। আর মেনটেন তোমার আনপেভড রোড, সেখানে তোমার IRI এর ভ্যালু 3.5 থেকে 10 এর মধ্যে থাকে। তারপরে তোমার ড্যামেজ পেভমেন্টের ক্ষেত্রে 4 থেকে 11 থাকে। এবং সেক্ষেত্রে তোমার দেখা যায় যে 50 বা তোমার ওই রকম স্পিড তোমার চালানো যায়। আর রাফ আনপেভড পেভমেন্টের ক্ষেত্রে তোমার IR এর ভ্যালু 8 থেকে তোমার 16 বা তার উপরেও তোমার থাকে।
এখন এই যে পেমেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা যেগুলো ডিসকাস করলাম সেই জিনিসগুলোই ক্যালকুলেশন করার জন্য আমাদের অনেক ধরনের সফটওয়্যার আছে। তার মধ্যে একটা হলো তোমার পেমেন্ট পেপার সফটওয়্যার। পেপার সফটওয়্যার দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, যে টু ডেভেলপ অ্যান্ড অর্গানাইজ দ্য পেমেন্ট ইনভেন্টরি, assess the current condition of the payment, and develop the models to predict future condition, report on the past and future payment performance, develop scenarios for maintenance and rehabilitation based on budget or condition requirement, and plan project. এবং তারা যেই তোমার পেমেন্ট কন্ডিশন ইন্ডেক্স বা পিসিআই, তোমার নর্মালি তো আমরা 0 to 5 তোমার ধরে থাকি, কিন্তু তারা স্কেলটা আরো বাড়িয়ে 0 to 100 তোমার করেছে। এবং তোমার আহ, যদি নর্মালি 85 পর্যন্ত ভ্যালু যদি থাকে বা স্কোরটা যদি প্রেজেন্ট কন্ডিশন ইন্ডেক্স যদি 85 পর্যন্ত থাকে, তাহলে আমরা পেমেন্টটাকে এক্সিলেন্ট বা গুড বলতে পারি। আর 70 পর্যন্ত থাকলে স্যাটিসফ্যাক্টরি, তারপরে 55 আসলে ফেয়ার, 40-তে পোর, এবং তারপরে তোমার কন্ডিশন গুলো তো আরো খারাপ। এবং এত ভেরিয়েশন না করে তারা মোটামুটি তিনটা তোমার করছে, যে যদি 70 পর্যন্ত থাকে তাহলে আমরা বলি সেটাকে গুড, আর 55 পর্যন্ত থাকলে ফেয়ার, আর 55-র নিচে নেমে গেলে আমরা কন্ডিশনটাকে পুর কন্ডিশন বলে থাকি। এবং বিভিন্ন রকম অ্যানালাইসিস, যে একই ধরনের মডেল বা একই পেমেন্ট বা বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের জন্য ফ্যামিলি মডেল তোমার এই সফটওয়্যার দিয়ে ডেভেলপ করা যায়। আর সবচেয়ে যেটা তোমার যারা কি বলবো, যে ডিসিশন মেকার, তাদের জন্য ডিসিশন নেওয়াটা খুব সুবিধা হয়, যে তারা এরকম জিআইএস এর সাথে ইন্টিগ্রেট করতে পারে, যে ইন্টিগ্রাল জিআইএস ক্যান ইউজ টু ডিসপ্লে দ্য কন্ডিশন অ্যান্ড analysis result. For example, condition analysis and work planning output are displayed at GSI. যে তোমার এখানে জাস্ট তোমার যারা ডিসিশন মেকার, সে তো হয়তো তোমার পেমেন্ট রিলেটেড এত কিছু মানে তার মানে বেশি হয়তো সে জানা নাই, কিন্তু তার সামনে যদি তুমি এরকম একটা ফিগার উপস্থাপন করো, যে যে বললা যে স্যার যেখানে রেড দেখতেছেন সেগুলো হলো সবচেয়ে মানে খারাপ অবস্থা, আর যেগুলো হলো তোমার ইয়েলো অবস্থায় আছে সেগুলো মোটামুটি ভালো অবস্থায় আছে, আর যেগুলো সবুজ কালার সেই রোড নেটওয়ার্ক গুলো বা সেই এরিয়া গুলো তোমার খুব মানে ভালো অবস্থায় আছে। তাহলে তোমার যদি এখন ডিসিশন নিতে হয় যে কোন জায়গায় তুমি মেনটেনেন্স বা রিহ্যাবিলিটেশনটা যদি আগে করবে, এখন তুমি যদি মানে বায়াসড না হয়ে ডিসিশন নাও, তখন তোমার জন্য খুবই ইজি, যে তোমার রেড জোন যেগুলো আছে সেখানে তোমার আগে মেনটেনেন্স করতে হবে। কিন্তু অনেক সময় আমাদের নানা কারণে হয়তো একটু বায়াসড হয়ে ডিসিশন তোমার নিতে হয়, যে হয়তো রেড জোন বাদ দিয়ে আমার ইয়েলো জোনে হয়তো আমার একজন ইম্পর্টেন্ট পার্সন আছে, ওইখানে আমি হয়তো মেনটেনেন্স করলাম। এটা আমাদের দেশের মানে পরিস্থিতিটা আমি বললাম। কিন্তু যদি তুমি বায়াস না হয়ে ডিসিশন নাও, তখন তোমার তোমার জন্য খুবই ইজি, যে রেড জোন গুলো আগে আমাকে মেনটেনেন্স করতে হবে। এবং এখানে তোমার বিভিন্ন রকম ভাবে আমাদের অ্যানালাইসিসও করা যায়, সেইটার একটা ফিগার এখানে দিচ্ছে। এবং তোমার ফিউচার তোমার মেনটেনেন্স কস্ট কিরকম হবে সেই প্রেডিকশন গুলো তোমার এই সফটওয়্যার দিয়ে তুমি করতে পারবে। আর এখানে ওই যে একটা ভিকেল আছে, সেই ভিকেল দিয়ে ভিকেলের মধ্যে তোমার সফটওয়্যারটা ইনস্টল করা থাকে। সেই ভিকেলটা তোমার রোড নেটওয়ার্ক উপর দিয়ে চালালে তোমার একদম অ্যাকচুয়াল ডাটাগুলো তুমি পাবা, এবং সেগুলো অ্যানালাইসিস করে তোমাকে রেজাল্ট দিবে। সো পেপার সফটওয়্যার, এখানে একটা ইমেজ ইন্সপেক্টর আছে। ইমেজ ইন্সপেক্টর টেক্স advantage of state-of-the-art pavement image data collection method by vehicle traveling at highway speed, automatically assign collected image to the appropriate pavement section using GIS and global positioning system technology. এখানে তোমার একটা ফিগার দেখাইছে, যে তোমার অ্যাকচুয়াল যে পেভমেন্ট আর সে পেভমেন্টে তোমার ডিস্টেন্স গুলো কিরকম আছে সেটা তুমি সাথে সাথেই তুমি দেখতে পারো। সো ইট অলসো প্রোভাইডস এ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ফর অটোমেটিক্যালি
calculating and quantities of identified distress and offer real-time PCI বা pavement condition index calculation and data transfer to the Prevar software. এই ভেহিকলটা তোমার কিভাবে তোমার ডাটা কালেকশনের জন্য তার কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অ্যারেঞ্জমেন্ট গুলো যে অটোমেটেড ইন্সপেকশন ভেহিকল, সেখানে কি কি কম্পোনেন্ট থাকে সেগুলো তোমার একটা জিপিএস রিসিভার থাকে, তারপরে রাইট অফ ওয়ে ক্যামেরা থাকে, আর তোমার লেজার ফর মেজারিং রোড সারফেস, সেই এই কম্পোনেন্ট গুলো তোমার এই ভেহিকেলে ইনস্টল করা থাকে। The pavement distress interpretation using the image, সে ওই তোমার সাথে সাথেই ওই বিকেলের মধ্যেই যদি তোমার সফটওয়্যারটা তুমি বা কম্পিউটার যদি তোমার থাকে, সেখানেই সে ওইগুলো অ্যানালাইসিস করতে পারে, বা পরে তুমি ডাটাগুলো তুমি ট্রান্সফার করে তোমার ডেস্কটপে ট্রান্সফার করে সেখান থেকেও তোমার এই পেপার সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করতে পারো। এবং সেই অ্যানালাইসিস করে সে ক্যালকুলেশন করে যে তোমার প্রেজেন্ট সার্ভিস ইন্ডেক্স ভ্যালু দেখাচ্ছে, এখানে হয়তো যে রোডের উপর দিয়ে গেছে সেখানে কন্ডিশন দেখাচ্ছে 44, তার মানে বোঝা যাচ্ছে যে কন্ডিশন খুব খারাপ, যেটা আমরা আগে দেখলাম যে খুব মানে তোমার এটা পুর রেঞ্জের মধ্যে তোমার পড়ছে, তার মানে ইমিডিয়েট আমাদের এখানে মেনটেনেন্সটা প্রয়োজন হবে। এবং সেটা ক্যালকুলেশন করে সে তোমার জিআইএস দিয়ে তোমার ওই রুট সেকশনে তোমার সে অ্যাসাইনও করে দিতে পারে, যেমন এখানে যেই ভ্যালুটা সেটা হয়তো মোর দেন তোমার 80 আছে, এই জন্য এখানে গ্রিন দেখাচ্ছে যে এখানে তোমার কন্ডিশনটা বেটার আছে। তাহলে এইভাবে জাস্ট আমরা একটা সফটওয়্যার সম্পর্কে আইডিয়া দিলাম যে তোমার পেমেন্ট ম্যানেজমেন্ট তোমার একটা সফটওয়্যার ব্যবহার করেও তোমার করা যায়। আমাদের দেশে আমরা তোমার যেটা করি যে আমাদের রোডস এন্ড হাইওয়েজে ওদের মেনটেনেন্স একটা সফটওয়্যার আছে, সেটা হলো এইচডিএম বলে, হাইওয়ে ডিজাইন অ্যান্ড মেনটেনেন্স তোমার সফটওয়্যার। এবং প্রতি বছরই তারা মোটামুটি ওই ডাটা কালেক্ট করে তারপরে অ্যানালাইসিস করে, কিন্তু সেই অ্যানালাইসিস রেজাল্ট অনুযায়ী তারা যে মেনটেনেন্স আসলে যে করে কিনা সেই ইনফরমেশন মানে আসলে আমার জানা নাই। এবং আমাদের দেশের ডিসিশন মেকিং প্রসেসটা তো একটু ডিফারেন্ট, যেটা আমরা আগে হয়তো একটু বললাম, যে কারণে তোমার হয়তো ডাটা ড্রিভেন ডিসিশন না নিয়ে অনেক সময় আমরা বিভিন্ন কন্ডিশনের উপরে বা বিভিন্ন সার্কামস্টেন্সেস এর উপরে বেস করে আমাদেরকে অনেক সময় মেনটেনেন্স বা রিহ্যাবিলিটেশনের ডিসিশন নিতে হবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আমাদের তো পার্টিসিপেশন দেখতেছি 86, তার মানে তো অনেকেই হয়তো অ্যাবসেন্ট আছে। তো যারা বেশি অ্যাবসেন্ট তাদেরকে হয়তো আমি অ্যাবসেন্ট দিব, আর মোটামুটি বাকি সবাইকে তোমার প্রেজেন্ট হয়তো আমরা দেখাবো। নেক্সট ক্লাস হয়তো আমাদের অনলাইনে হবে না, আজকে সিচুয়েশনের কারণে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। হয়তো নেক্সট ক্লাসটা আমাদের ক্লাসরুমেই হবে, বা আগে আমি হয়তো জানাই দেব। তারপরের লাস্ট যে 3টা ক্লাস আমাদের 17, তারপরে 24, 31, এই 3টা ক্লাস আমাদের অনলাইনে হবে। আর সেটা আমাদের 7:30 থেকে শুরু হবে, সন্ধ্যা বা রাত 7:30 থেকে শুরু হবে। আর আজকের যে লিংক আমি দিয়ে দিচ্ছি, এই লিংকটাই তোমার তোমার ওই ক্লাসগুলোতে ব্যবহার হবে আর কি। ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করতেছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।